আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকের এই এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডটি আমাদের কম্পিউটার ফান্ডামেন্টালস সম্পর্কে। আমাদের কম্পিউটার ফান্ডামেন্টালস এর দুইটি টিউটোরিয়ালস। এখানে আমরা কম্পিউটারের বেসিক সম্পর্কে আলোচনা করব। আমরা কম্পিউটার সম্পর্কে সবাই কম বেশি জানি, কম্পিউটার সম্পর্কে সবাই কম বেশি পরিচিত কম্পিউটারের সাথে, কারণ আমাদের দৈনন্দিন জীবনে প্রায় সকল ক্ষেত্রেই বলা চলে প্রায় 98% ক্ষেত্রেই কম্পিউটারের ব্যবহার হয়। আমাদের বাসা, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান যে কোনো জায়গাতেই আমরা কম্পিউটার দেখতে পারি। এখন খুবই স্বাভাবিক একটা বিষয় কম্পিউটার, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্বাভাবিক বলতে সাধারণ পর্যায়ের, মানে প্রায় জায়গায় যেটা বলা হয় অ্যাভেলেবল আর ইম্পর্টেন্ট, দুইটা জিনিস। সাধারণত দেখা যায় খুব গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো থাকে বা খুব দামি যে বিষয়গুলো থাকে সেসব বিষয় কিন্তু খুব অ্যাভেলেবল কম হয়। কিন্তু কম্পিউটার এমন একটা জিনিস যেটা খুবই সাধারণভাবে থাকে আমাদের কাছে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অথচ এইটি আমরা সবাই জানি কম্পিউটার আবিষ্কার করা হয়েছিল কিন্তু শুধুমাত্র গণনা যন্ত্র হিসাবে, গণনা করার জন্যই কম্পিউটার আবিষ্কার করা হয়েছিল, যা এখনো গণনা যন্ত্র হিসাবে আমরা পরিচয় দিই কম্পিউটারের ক্ষেত্রে। কিন্তু কালের পরিবর্তে দিন দিন আপডেট হওয়ার পরে এটা কিন্তু শুধুমাত্র এখন আর গণনা যন্ত্র নাই। আমাদের দৈনন্দিন জীবনের অনেক কাজ কম্পিউটারের জন্য সহজ হয়। কম্পিউটার আমাদের অনেক কাজ সহজ করে দিছে। আমাদের আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বা কঠিন যে কাজগুলো আগে ছিল, যেমন যদি আমরা হিসাবের ক্ষেত্রেও বলি, গণনার ক্ষেত্রেও বলি, আগে যে হিসাবগুলো আমাদের খাতা কলম, বিশাল খাতা কলম নিয়ে করতে হইতো, সেটা কিন্তু এখন আমরা খুব সহজেই কম্পিউটারের মাধ্যমে করতে পারি। তারপরে আগে যে কোনো ডিজাইন করার প্রয়োজন পড়লে সেটা আমাদের হাতে আঁকতে হইতো, অথবা এরকম কোনো লোগো বানানোর ক্ষেত্রে, স্কেচ করার ক্ষেত্রে আগে হাতে আর্ট করতে হইতো। এখন কিন্তু অনেক সহজেই আমরা কম্পিউটারে করতে পারি। যেই কাজটা সাপোজ একটা কাজ করতে 10 জন লোক প্রয়োজন হয়, সেই কাজটা কিন্তু কম্পিউটার 10 জন লোকের বেশ কিছু সময় প্রয়োজন হয়, সেই কাজটা দেখা যায় এখন কম্পিউটার অনেক কম সময়ে কিন্তু একাই করে ফেলতে পারে। অনেক বড় বড় হিসাব যেটা আমাদের অনেক বিজ্ঞ ম্যাথমেটিশিয়ান যারা আছে তাদেরও সময় লাগে, সেটা কিন্তু কম্পিউটার অনেক ক্ষেত্রেই খুব সহজেই আমাদের সমাধান দিতে পারে। শুধু ম্যাথের ক্ষেত্রে না, আমাদের অনেক ক্ষেত্রেই আমরা যে আর্কিটেকচারাল ডিজাইন গুলা করি সেই ক্ষেত্রেও কিন্তু এখন কম্পিউটার ব্যবহার গুলা হয়ে থাকে। তো কম্পিউটার পরিচিতি, আসলে কম্পিউটার পরিচিতি দেওয়ার মতন খুব বেশি কিছু নাই আপনাদের কাছে, কারণ এখন বাংলাদেশে ডিজিটাল সময়ে প্রায় অনেকেই বলতে কি প্রায় সবাই কম্পিউটার সম্পর্কে জানেন। কম্পিউটার কি বা কম্পিউটার কি কি ক্ষেত্রে থাকে, কি কোথায় কোথায় আছে, কোথায় কোথায় ব্যবহার করা হয়। তারপর আমরা দেখি কম্পিউটার ব্যবহারগুলা, যেমন আমাদের দৈনন্দিন জীবনের যদি আমরা চিকিৎসা ক্ষেত্রে ধরি, চিকিৎসা ক্ষেত্রে আমরা দেখতে পারি এমন কোনো হসপিটাল মনে হয় না আছে যে এখানে কম্পিউটার নাই। আপনি রিপোর্টের জন্য বলেন, টেস্টের জন্য বলেন, ডক্টরদের সিরিয়ালের জন্য বলেন, ডক্টরদের এনলিস্টমেন্ট, ডক্টরদের রেজিস্টারের জন্য বলেন, পেশেন্ট রেজিস্টারের জন্য বলেন, মানে প্রত্যেকটা ক্ষেত্রেই আপনার সিকিউরিটি পারপাস যদি হয়, ক্লায়েন্ট লিস্টের ক্ষেত্রে যদি হয়, তারপরে হচ্ছে মানে হসপিটালের হিসাব নিকাশের ক্ষেত্রে যদি হয়, এসব ক্ষেত্রেই হচ্ছে কম্পিউটার ব্যবহার করা হয়। আমাদের আগে আমরা রিপোর্ট দেখতাম যে রিপোর্ট যখন নেওয়া হতো বা টেস্ট করা হতো তখন সব হাতে লেখা হতো, যেটা অনেক সময় ভুলভাল রিপোর্ট হইতো। যদিও এখনো কম্পিউটার অসতর্ক ভাবে ব্যবহার করার কারণে অনেক সময় ভুল হয়, কিন্তু তখনেরটার ভুল এখনেরটার ভুলের বিষয় ভিন্ন। তখন হাতে লিখতে গেলে বা সার্চিং এর সময় চোখের দেখা অনেক সময় ভুল হইতো, অনেকটা ভুলভাল রিপোর্টে যেগুলা হয়ে যেত অনিচ্ছাকৃত, একজনের রিপোর্ট আরেকজনের কাছে আসতো, এরকম সমস্যাগুলো আগে হইতো, যেটা এখন কিন্তু অনেক কমে গেছে কম্পিউটারের কারণে। আবার টেস্ট করার ক্ষেত্রে আগে যেটা ম্যানুয়ালি যেসব টেস্ট গুলা করা মানে কষ্টসাধ্য ছিল, সেসব টেস্ট গুলো এখন ইজিলি কম্পিউটারের সাহায্যে করা যায়। আর অনেক কিছুই আছে যেগুলো কম্পিউটার ছাড়া হয় না, মানে আবিষ্কার হয়েছে কম্পিউটার আসার পরে, আর কম্পিউটার তত্ত্বাবধানে সেগুলো পরিচালনা করা হয় অন্য কোনো ভাবে, সেগুলো পরিচালনা করার কোনো সুযোগ নাই। এরকম চিকিৎসা ক্ষেত্রের কথা যদি বলি, চিকিৎসা ক্ষেত্রে অনেকগুলো বিষয় কম্পিউটার কিন্তু ব্যবহার করা হয়, করতে বাধ্য। এখন মানে উন্নত হসপিটাল গুলোতে কম্পিউটার ছাড়া চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে সুযোগ নেই বললে চলে।
এরপরে যদি আমরা শিক্ষা ক্ষেত্রের কথা চিন্তা করি, সেই ক্ষেত্রে দেখা যায় একটা শিক্ষা প্রতিষ্ঠানে অনেক ছাত্র হয়, সেই ছাত্রের ডাটা আগে রাখা হইতো, সেই ফাইলের পর ফাইল, দেখা যায় যে একটা বিশাল রুমই লাগতো আলাদা ফাইলের রাখার জন্য, বা অনেক সময় দেখা যেত অনেক গুরুত্বপূর্ণ ফাইল যেটা কাগজ কোনো কারণে সেটা নষ্ট হয়ে গেছে, হারায় গেছে, বা রাখা কষ্টকর, ফালায় দেয়। অনেক পরে দেখা যায় সেই কাগজটা প্রয়োজন পড়ে, কিন্তু সেটা আর খুঁজে পাওয়া যায় না, বা অনেক সময় দেখা যায় অনেক ফাইলের ভিড়ে সেই ফাইল আর খুঁজে বের করা সম্ভব হয় না। যেমন ছাত্রদের, সাপোজ আপনি যদি ক্লাস 1-এ কোনো স্কুলে ভর্তি হন, আপনি যদি ক্লাস 10-এ আসার পরে 1-এর কোনো ডকুমেন্টস যদি আপনার প্রয়োজন হয়, সেটা কিন্তু আগের যুগের ফাইলের বা কাগজের রাখার ক্ষেত্রে কিন্তু সম্ভব ছিল না। অথচ এখন কিন্তু আমরা ক্লাস 1 থেকে 1-এর ফাইল ক্লাস 10-এ এসেও কিন্তু আমরা দেখতে পারি, যদি সেই কম্পিউটারে ইনপুট দেয়া থাকে। এরপর হচ্ছে রেজাল্ট শিট গুলো, আগে আগে দেখা যেত রেজাল্ট কার্ডে হাতে করতো, হাতে চোখ বিয়োগ করতো, সেক্ষেত্রে অনেক সময় ভুল হইতো, যেটা আমরা পরে বাসায় এসে দেখতাম যে এখানে ভুল হয়েছে, এখানে এই হয়েছে, আমরা পরে আবার স্কুলে নিয়ে দিতাম, সেখান থেকে আবার তারা কারেকশন করে দিত, এরকম হতো। সবার ক্ষেত্রে না, মাঝে মাঝে এমন সমস্যা দেখা দিত। অথচ এখন কিন্তু উন্নত উন্নত স্কুলগুলোতে দেখা যায় যে সবকিছু কম্পিউটার অটোমেটিকলি করে, যা ভুলের সম্ভাবনা খুবই কম। আগে দেখা যায় যখন হাতে করা হয়তো তখন রেজাল্ট কার্ড থাকতো না, মানে 1-2 বছর পরে রেজাল্ট কার্ড চেঞ্জ হইতো, আমাদের পাস্ট রেকর্ডগুলি থাকতো না। কিন্তু এখন দেখা যায় যে কম্পিউটারের মাধ্যমে আপনি ওই স্কুলে ততদিন পর্যন্ত আপনার অ্যাটেন্ডেন্স, আপনার রেজাল্ট, আপনার প্রেজেন্টেশনস গুলা, আপনার নামে কোনো রিপোর্ট, ব্যাড বা ভালো, যেটাই হোক, সেই প্রত্যেকটা রিপোর্ট কিন্তু আম, একটা জায়গাতেই আমরা পাওয়া যায়, যেটা রেজিস্টার হয়। এরপরে যদি রেজিস্টার অফিসের কথা বলেন শিক্ষাক্ষেত্রে, সেখানেও কম্পিউটার মাস্ট। আমরা যদি এখন এই যে বর্তমান সময়, করোনাকালীন সময়ে আমাদের যে শিক্ষাক্ষেত্রে এই কম্পিউটার গুলো বা তথ্য প্রযুক্তির যে বিষয়গুলো ছিল, মোবাইল, কম্পিউটার, এগুলোর অবদান কিন্তু অনেক বেশি ছিল। যেটা ইন্টারনেট, অবশ্যই ইন্টারনেটের না থাকলে তো আমরা ক্লাস অনলাইনে করতে পারতাম না। তো যাই হোক, মানে আমরা যদি ইন্টারনেটের কথাও বলি, সেই ক্ষেত্রে ইন্টারনেট ম্যানেজ যেখান থেকে করা হয় সেখানেও কিন্তু কম্পিউটার লাগে। অর্থাৎ ওভারঅল সব ক্ষেত্রেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু কম্পিউটার জড়িত। তো সেভাবে স্কুলের ক্ষেত্রে আমরা এখন যে কোশ্চেন, আগে দেখা যায় যে হাতে কোশ্চেন করতো, আর দেন হচ্ছে কোশ্চেন গুলা স্ক্যান করে, মানে ফটোকপি করে আমাদের দিত। বাট এখন কম্পোজ করা হয়, অনেক সময় হাতে লেখার কারণে কিছু কিছু সময় হাতের লেখা বোঝা যেত না, প্রশ্ন বুঝতে আমাদের সমস্যা হইতো। অথচ এখন কিন্তু খুব সুন্দরভাবে আমরা প্রশ্নগুলো বুঝতে পারি কম্পিউটার কম্পোজ হওয়ার কারণে। তারপরে হচ্ছে এখন অনেকটা সহজেই অনেক কিছু স্যাররাও করতে পারে, আমাদের সাজেশন দেওয়ার ক্ষেত্রে, লেকচার শিট করার ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এখন কম্পিউটার দ্বারা আমরা এই কাজগুলো করতে পারি। স্যাররা খুব সহজে এই কাজগুলো করতে পারে কম্পিউটার ব্যবহার করার মাধ্যমে। এরপর এখানে খাদ্য বলা হয়েছে, খাদ্যের ক্ষেত্রে আসলে বোঝানো হয়েছে খাদ্যের যে ফ্যাক্টরি গুলো আছে, খাদ্য ম্যানুফ্যাকচার যারা করে, ফুড ম্যানুফ্যাকচার যারা করে, বা ফুড শপ যেগুলো আছে, এইসব ক্ষেত্রে, বা ফুডের মান নিয়ন্ত্রণের জন্য, মান পরীক্ষণের জন্য যে যন্ত্রাংশগুলো ব্যবহার করা হয়, এই প্রত্যেকটা ক্ষেত্রেও কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের কম্পিউটারের সাথে জড়িত। এরপরে আমরা যদি ব্যবসা বাণিজ্যের কথা বলি, ব্যবসা বাণিজ্য নিয়ে বলতে গেলে এখনকার সময় যদি বর্তমান সময়ের কথা বলি, সেই ক্ষেত্রে মানুষের কাছে খুব বেশি জনপ্রিয় হচ্ছে কম্পিউটারের দ্বারা তার হিসাব নিকাশ রাখার জন্য। কারণ হাতে কলমে হিসাব নিকাশ রাখাটা অনেকটা কষ্টকর ব্যাপার। দেখা যায় একটা, মানে অনেক ফাইল হয়, অনেক দিনের ফাইল হয়, অনেক সমস্যা, অনেক ভুলভাল হয়। তারপরে যেটা বলা হয় ইলিগ্যাল কিছু কাজ, যেমন স্টাফদের উল্টাপাল্টা কিছু বিষয় থাকে, সোজা কথা যেটা চুরি বলা হয়, এইসব কিছু কিন্তু রোধ করা অনেকটাই সহজ কম্পিউটারের মাধ্যমে কাজ করলে। যেমন আপনি যদি কাগজে কলমে মেমো করেন, সেই ক্ষেত্রে মেমো কিন্তু তারা ডুপ্লিকেট করতে পারে। আর আপনি যখন কম্পিউটার হিসাব করবেন, কম্পিউটারে আপনি যখন স্টক করবেন, সেখানে কিন্তু এই জোট চুরি করার সম্ভাবনা বা উপায় খুবই কম। আর তাছাড়া খুব অল্প সময়ের মধ্যে আপনি ইনভয়েস ক্রিয়েট করতে পারবেন। এরপর অটোমেটিকলি কিন্তু আপনার ইনভেন্টরি, আপনার স্টক, এগুলো কিন্তু অটোমেটিকলি কাজ করে। আপনি আপনার প্রফিট, কস্ট সবকিছু কিন্তু ইনস্ট্যান্ট আপনি দেখতে পারতেছেন। অটোমেটিকলি কিন্তু আপনি কস্ট উঠিয়ে দিলে, আপনার সেলস উঠিয়ে দিলে অটোমেটিকলি আপনার প্রফিটটা বের হয়ে আসে, যেটা আমরা যখন ম্যানুয়ালি করতাম তখন কিন্তু করাটা খুবই কষ্টসাধ্য ছিল। এরপরে
কম্পিউটারের দ্বারা যারা আমরা আইসিটি রিলেটেড বিজনেসে যারা আছি, যেমন আইসিটি রিলেটেড না শুধু, মানে কম্পিউটারের সাহায্যে যাদের ব্যবসা, কম্পিউটারের উপর ডিপেন্ড করে যাদের ব্যবসা হয়, যেমন হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইন কোম্পানি যারা আছে, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কোম্পানি যারা আছে, এরা কিন্তু কম্পিউটারের দ্বারাই কিন্তু এই সেক্টরটা তৈরি হয়েছে। যেমন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট যদি কম্পিউটারই না থাকতো, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সেক্টরটা কিন্তু আসতো না। এরপর ফ্রিল্যান্সিং এর কথা যদি আমরা বলি, ফ্রিল্যান্সিং মূলত আমরা ফ্রিল্যান্সিং সম্পর্কে যে শুধু নেট ভিত্তিকই বুঝি, আসলে ফ্রিল্যান্সিং নেট ভিত্তিক বিষয় না, ফ্রিল্যান্সিংটা নেট ভিত্তিক ছাড়াও হয়, মানে স্বতন্ত্র ইনকামের ক্ষেত্রে যে বিষয়টা বোঝায় সেই ক্ষেত্রে ফ্রিল্যান্সিং আসে। তো আমরা নেট ভিত্তিক ফ্রিল্যান্সিং যেটা এখনকার সময় খুবই জনপ্রিয় একটা বিষয়, নেট ভিত্তিক ফ্রিল্যান্সিং, আমরা ফ্রিল্যান্সার হিসেবে যা চিনি সেটাই। এই জিনিসটা কিন্তু যদি কম্পিউটার না আসতো, সেই ক্ষেত্রে যদি কম্পিউটার আমরা এই ক্ষেত্রে ব্যবহার করতে না পারতাম, তাহলে কিন্তু এই সেক্টরটা তৈরি হয়তো না, এই সেক্টরটা বা আমাদের ইনকামের এই পথটা কিন্তু থাকতো না। এছাড়াও বহুত যদি আলোচনা করি, সেই ক্ষেত্রে আমরা অনেকগুলা সুবিধা পাইতে পারি কম্পিউটারের ক্ষেত্রে, বা কম্পিউটার ব্যবহারের জায়গা পাইতে পারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। এরপরে যদি আমরা ব্যাংকের কথা বলি, তাহলে তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ব্যাংকে আমাদের অনেকেরই যাওয়া আসা হয়। যদি কোনো সময় আমাদের কোনো ব্যাংকের, সাপোজ আপনি একটা ব্যাংকে গেলেন, সেই ব্যাংকের ক্যাশ কাউন্টারের একটা কম্পিউটার নষ্ট, ক্যাশ কাউন্টারের কম্পিউটার নষ্ট হওয়াতে দেখবেন যে অনেক ভিড় বাড়ে। কারণ হচ্ছে সেই কম্পিউটার নষ্ট হওয়াতে ওই জায়গার যে অফিসার যে ছিল, সে কিন্তু সাপোর্টটা দিতে পারতেছে না। সেই ক্ষেত্রে আপনার প্রেসার ক্রিয়েট হয়, অর্থাৎ কম্পিউটার যদি নষ্ট থাকে, তখন কিন্তু এখানে খুব প্রবলেম ক্রিয়েট হবে। তার মানে আপনি বুঝতে পারতেছেন যে কম্পিউটারটা এখানে ব্যবহার করা কতটা জরুরি। যেমন আগে কিছুদিন আগেও আমাদের কিছু কিছু সরকারি ব্যাংকগুলোতে দেখা যায় যে কম্পিউটারাইজ তারা তখনও করে নাই, এখন ডিজিটালের ইয়েতে সব জায়গাতেই এখন মোটামুটি কম্পিউটারাইজ করা, আর সবাই ডে বাই ডে ডেভেলপ করার চেষ্টা করতেছে, যেহেতু ব্যাংকগুলোর মধ্যে কম্পিটিশন আছে কার সার্ভিস কে কত ভালো দিতে পারে। তো যখন আমাদের ব্যাংকগুলো কম্পিউটারাইজ ছিল না, তখনকার সময় দেখা যেত যে হাতে তারা খাতায় মানে কলম দিয়ে খাতায় লিখতে হইতো, অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল। একটা একটা চেক নিয়ে গেলে আপনার কয়েকজন স্যারের কাছে যাইতে হইতো, তারপরে কয়েক জায়গায় সাইন দিতে হইতো, বিভিন্ন প্রকার সমস্যা ছিল, দেরি করতে হইতো। এরপরে তো স্যাররা যদি একটু অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকতো, সেই ক্ষেত্রে দেখা যায় আরো সময়ের ব্যাপার ছিল। তারপরে আপনি সব শেষ হওয়ার পরে আপনি ক্যাশে যাবেন, তারপরে আপনি টাকা নিয়ে আসছেন। কিন্তু এখন কম্পিউটার হওয়াতে কিন্তু ওর কাছে যাওয়ার কিন্তু প্রয়োজন নেই, সরাসরি আপনি ক্যাশে যাবেন, ক্যাশে যে থাকবে উনি কম্পিউটারের দ্বারা আপনার অ্যাকাউন্ট, আপনার সিগনেচার, সমস্ত কিছুই কিন্তু উনি ওইখান থেকে ভেরিফাই করে দিতে পারে। অনেকটা সহজ। সরি। তারপরে দেখা যায় যে পরবর্তী যে কাজ আরো আছে অন্যান্য, যেমন এলসির ক্ষেত্রে, তারপরে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ওপেনিং এর ক্ষেত্রে, এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই এখন কম্পিউটার ইউজ করা হয় ব্যাংকিং এ। তারপরে হচ্ছে আমরা যে ক্লিয়ারিং গুলা করি, ব্যাংক ক্লিয়ারিং, এরপর হচ্ছে ট্রান্সফার, এসব কিন্তু ব্যাংক কম্পিউটারের মাধ্যমেই পরিচালনা করে। এরপরে ব্যাংকের স্টেটমেন্ট, এই বিষয়গুলা মানে ব্যাংকের ক্ষেত্রে বলা চলে যে 99.99% কাজই কিন্তু কম্পিউটারের মাধ্যমে ব্যাংকের করতে হয়, আর যেটা আমাদের জন্য খুবই সহজতর করছে আমাদের লাইফের ক্ষেত্রে, আমাদের ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার। আর এখন অসম্ভব প্রায় কম্পিউটার ব্যবহার ছাড়া ব্যাংক পরিচালনা করা, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা, চিকিৎসা ক্ষেত্র, শিক্ষা ক্ষেত্র, প্রায় সকল ক্ষেত্রেই, ইভেন আমাদের নিজেদের যে কাজগুলো আমরা যদি ফ্রিল্যান্সিং করি, সেই ক্ষেত্রে আমাদের কম্পিউটার মাস্ট প্রয়োজন হবে। অর্থাৎ দৈনন্দিন জীবনের দৈনন্দিন জীবনের একটা বিশাল গুরুত্বপূর্ণ অংশ আছে হচ্ছে আমাদের কম্পিউটার। আমরা প্রত্যেকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবেই কম্পিউটারের সাথে কিন্তু জড়িত। এছাড়াও সরকারি অফিস আদালতে কম্পিউটার ব্যবহার করা হয়। আমরা এখনকার সময় দেখতেছি যে আদালতগুলোতে, কোর্টে বিভিন্ন রায় হচ্ছে কম্পিউটারের মাধ্যমে, কোর্ট বসতেছে হচ্ছে অনলাইনের কনফারেন্সে। তো এইভাবে এছাড়াও আমাদের মেকানিক্যাল অনেক কাজেই কম্পিউটারের কিন্তু ব্যবহার হয়ে থাকে। এরপরে আমরা কম্পিউটার সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি, একদম সাধারণভাবে দুই ভাগে ভাগ করা যায়। প্রথম মানে সাধারণ বলতে প্রাথমিকভাবে যে ভাগ করা যায়, চোখে দেখার দৃষ্টিতে যেটা আসে, সেটা হচ্ছে প্রথমটুকু হচ্ছে আমাদের
ল্যাপটপ আর ডেস্কটপ, এটা হচ্ছে প্রাথমিক ভাগ। আমরা সকলে ল্যাপটপ ডেস্কটপ সম্পর্কে জানি, ল্যাপটপ ডেস্কটপ কি চিনি। ল্যাপটপ গুলো আমরা জানি যেগুলো ইনক্লুডিং আকারে ছোট হয়, এক জায়গায় থাকে, আমাদের প্রয়োজন মতো আমরা যে কোনো জায়গায় ক্যারি করতে পারি, যেখানে খুশি আমরা নিয়ে যেতে পারি। এটা হচ্ছে আমাদের ল্যাপটপ গুলা। এটা যদি শাব্দিক ভাবে আমরা বিশ্লেষণ করি, সেই ক্ষেত্রে আমরা যদি দেখি ইংলিশের ভিত্তিতে, যেমন হচ্ছে ল্যাপটপ, এটা হচ্ছে ল্যাপ যদি বলি, ল্যাপ হচ্ছে আমরা কোল, ল্যাপ হচ্ছে কোল বলা হয়, আর টপ হচ্ছে তো উপরে। তো ল্যাপটপ হচ্ছে কোলের উপরে, অর্থাৎ আমরা যে ল্যাপটপটা ইউজ করি এটা কিন্তু আমরা কোলের উপরে নিয়ে ব্যবহার করতে পারি। আর ডেস্কটপ হচ্ছে যদি সেইভাবে আমরা শাব্দিক ভাবে যাই, তখন আমরা দেখতে পারি ডেস্ক হচ্ছে তো টেবিল, আমরা জানি ডেস্কটপ হচ্ছে টেবিলের উপরে ব্যবহার করা যায়। আপনারা একটু চিন্তা করেন, আমরা কি ডেস্কটপ কখনো কোলের উপরে নিয়ে ব্যবহার করতে পারবো? না, কারণ সেটা হচ্ছে বিস্তৃত থাকে, আলাদা আলাদা পার্টস থাকে, যেটা সম্ভব না। কিন্তু ল্যাপটপ খুব সহজেই আমরা আমাদের কোলে নিয়ে ব্যবহার করতে পারি। তারপরে হচ্ছে ডেস্কটপ আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যারি করতে পারি না, ল্যাপটপ আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যারি করতে পারবো। এরপরে আমরা কম্পিউটারের যন্ত্রাংশের দিকে যদি যাই, সেক্ষেত্রে আমরা কম্পিউটারকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইনপুট ডিভাইস, একটা হচ্ছে আউটপুট ডিভাইস, দুই ভাগে ভাগ করা যায়। আমরা যারা স্টুডেন্ট আছি, আমাদের এখনকার ডিজিটাল সময়ের যে বা ডিজিটাল করার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা কিন্তু ছোট শ্রেণী থেকেই আইসিটি একটা সাবজেক্ট আছে, সেখানে এইগুলো সম্পর্কে আমাদের অনেক ধারণা দেওয়া হয়। সেখান থেকে আমরা অনেকেই জানি যে ইনপুট বা আউটপুট ডিভাইস কোনগুলা। তারপর আমি এখানে বলছি আউটপুট ডিভাইস, ইনপুট ডিভাইস সম্পর্কে। আউটপুট ডিভাইস গুলো হচ্ছে যেগুলা ভিতর থেকে বাইরের দিকে কমান্ড দেয়, বাইরের দিকে কি বলে তার ফলো ছাড়ে। আউটপুট ডিভাইস গুলো হচ্ছে ভিতর থেকে বাইরের দিকে যারা আউটপুট দেয়, যেমন আমরা যদি বলি ভিতর থেকে আমাদের বাইরে ডিসপ্লে দেয়, সেটা হচ্ছে মনিটর। মনিটর গুলো কিন্তু ভিতর থেকে ও আমাদেরকে দেখায়। তারপরে হচ্ছে আউটপুট ডিভাইস হিসেবে স্পিকার বলতে পারি, যেটা হচ্ছে ভিতর থেকে সাউন্ডটা ও বাইরে দিচ্ছে, আউটপুট দিচ্ছে। অর্থাৎ যেই ডিভাইস গুলোর মাধ্যমে ভিতর থেকে কোনো কমান্ড বাইরে আসে, সেগুলো হচ্ছে আউটপুট ডিভাইস হিসেবে বলা হয়। এরপর হচ্ছে ইনপুট ডিভাইস, যেই ডিভাইস গুলো হচ্ছে বাহির থেকে ভিতরে ইনপুট দেয়। যেমন আমরা যদি কোনো কিছু কমান্ড করি কিবোর্ডের মাধ্যমে, সাপোজ আমরা কিবোর্ডের একটা কি প্রেস করলাম, সেইটা যদি কিবোর্ডে একটা কি প্রেস করার পরে সেটা ভিতরে নিয়ে কিন্তু ও কমান্ড দিচ্ছে যে আমি এই কিটা প্রেস করছি এই ওয়াইজ কাজ করার জন্য। সেই ক্ষেত্রে সেভাবে যদি আমরা দেখি, আমাদের ইনপুট ডিভাইস যা আছে সেটা হচ্ছে কিবোর্ড, মাউস, তারপর হচ্ছে মাইক্রোফোন, স্ক্যানার, এগুলো হচ্ছে আমাদের ইনপুট ডিভাইস। আউটপুট ডিভাইস হিসাবে আছে আরো প্রিন্টার, আমাদের একটা আউটপুট ডিভাইস বলা যায়। ইনপুট ডিভাইস হিসাবে বলা যায় টাচ প্যাড গুলোকে, সিগনেচার প্যাড, এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস হিসাবে ব্যবহার করা হয়। এরকম আরো বেশ কিছু ইনপুট আউটপুট ডিভাইস আছে, তবে আমাদের সাধারণত এই বিষয়গুলোই বেশিরভাগ ব্যবহার করা হয়। আজকের এপিসোডে আমরা ফান্ডামেন্টালস এর প্রথম অংশ শেষ করলাম। আজকের এপিসোড এই পর্যন্তই। পরবর্তী এপিসোডে আমরা কম্পিউটার যন্ত্রাংশের কম্পিউটার সম্পর্কে আরো বিস্তারিত জানবো।